দেখো, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের এই অঙ্কটা কিন্তু ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতে 2018 সালে এসছে। এবার দেখো, সুবিদ দাসের বইতে, এটা কিন্তু সুবিদ দাসের বই থেকে আমি নিয়েছি। দেখো, সুবিদ দাসের বইতে তুমি এর সমাধান পেয়ে যাবে, যেটা বেসিক নিয়ম, যেটা কোন নিয়মটা অ্যাপ্লাই করেছে, এ ইকাল টু পি ইন্টু 1 + r/100 তারপর টি। এটাকেই বেস করে কিন্তু 6 মাস বা 1 বছর অন্তর যেভাবে করা হয় সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা হয়েছে। কিন্তু আমি তোমাদের কি কোন নিয়মটা শিখিয়েছি, যে জটিল সুদ থাকুক কিংবা সরল সুদ থাকুক বা যে নিয়মই থাকুক না কেন, আমরা সবসময় কোন নিয়মটা অ্যাপ্লাই করব, I = P × R%, যেখানে 1 ইয়ার, 1 বছরের জন্য। যদি এখানে সময়টা চেঞ্জ হয় তাহলে এখানে তোমার কি হবে, সময়টা গুণ হবে কিভাবে, P × R% ইন্টু টি। টিটা কিন্তু সবসময় ইয়ার হিসেবে, যদি 6 মাস দেওয়া থাকে তোমাকে কিন্তু 1/2 ইয়ার ধরতে হবে, 3 মাস দেওয়া থাকে 1/4 ইয়ার ধরতে হবে, এইভাবে কিন্তু বছর হিসেবেই কিন্তু এখানে সেই হিসেবে গুণ হবে। তাহলে এই একটা ফর্মুলাকে ব্যবহার করে কিন্তু আমরা জটিল সুদ এবং সরল সুদ দুটো অঙ্কই করব। তাহলে চলো দেখা যাক আমি তোমাদেরকে এই অঙ্কটা কিভাবে করাতে পারি। তোমাদের যে নিয়মটা, তোমাদের যদি উম, এই বইয়ের এই নিয়মটা তোমাদের পছন্দ হয় বা এটাকে তুমি ফলো করতে, এটাও ফলো করতে পারো। বা তুমি, আমি যে নিয়মটা তোমাদেরকে শিখিয়েছি আগে পরে সেই নিয়মটা তোমাদের ফলো করতে হয়, সেটাও তোমরা ফলো করতে পারো। তাহলে কিভাবে করবো চলো আমরা দেখা যাক। দেখো, একটা বিষয়ে কিন্তু তোমাদের অনেকের এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে কনফিউশন কেন তৈরি হয়, তার মেন কারণ হচ্ছে তোমরা ফর্মুলা যেটা দেওয়া আছে, A = P × 1 + R/100 তারপর টি, এটা কিন্তু সবসময় কিন্তু বছর হিসাবে সুদ কাউন্ট হয়, সেই হিসেবে ফর্মুলা দেওয়া আছে। যখন তোমাকে 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া আসবে বা 4 মাস অন্তর অন্তর সুদ আসবে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো যে উম, আহ, আ- সময়ের সঙ্গে কত গুণ করবো আর সুদের হারের সঙ্গে কত গুণ করবো, 4 দিয়ে গুণ করবো না 3 দিয়ে গুণ করবো। তাহলে এই টাইপের কনফিউশন কিন্তু তোমাদের পরীক্ষার হলেও তোমাদের অনেকে ফেস করেছো। তাহলে আজকে কিন্তু সমস্ত চিন্তা থেকে তোমরা মানে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে এই ফর্মুলাটা দেখো আমি তোমাদের কিভাবে করাই। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করবো বলেছি, I = P × R%। বুঝতে পারছো, কিন্তু টি যদি থাকে তাহলে টিটা সঙ্গে গুণ আসবে, এখানে সময়টা দেওয়া থাকে। এটা কিন্তু সরল সুদের ফর্মুলা কোনটা, I = P/100। এটাকে আমি একটু ঘুরিয়ে এইভাবে লিখেছি। তাহলে আমরা সবসময় এখানে আমরা মেনলি কি, আসলের সঙ্গে সুদের আর গুণ করলে সবসময় সুদ পাওয়া যায়, যেটা যদি ইয়ারলি কাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। বলছে কি, 5,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 1.5 বছরে 6 মাস অন্তর সুদ এবং 1 বছর অন্তর সুদ হিসাব করলে সুদের পার্থক্য কত হবে। মানে তোমাকে 1 বছর অন্তর অন্তর সুদ কাউন্ট করতে হবে আর 6 মাস অন্তর অন্তর, তাহলে সেক্ষেত্রে তুমি কোন ক্ষেত্রে তোমার সুদের পার্থক্য কত আসবে সেটা তোমাদেরকে বিচার করতে হবে। তাহলে এবার দেখো, আমি প্রথমে মনে করি 1 বছর অন্তর সুদ। যদি 1 বছর অন্তর সুদ হয় তাহলে এটা 0 বছর, 0 থেকে 1 বছরে গেলাম আমি, 1 বছর থেকে তাহলে কি 1.5 বছর যাচ্ছি, তাহলে এইটুকু 1 ইয়ার, এইটুকু কি হাফ ইয়ার না। প্রশ্ন হিসাবে 1.5 বছর যেহেতু কাউন্ট করতে বলেছে, তাহলে আমরা 0 বছর থেকে 1 বছরে যাই। তাহলে আসলের সঙ্গে P × R% গুণ করবো, R% মানে কি 4% দেওয়া আছে, পি মানে কি আসল কত, 5,000 টাকা, 4% কত এটা, মানে R% বলতে 4% সুদের হার। তাহলে 4/100, তাহলে কাটলে এখানে কত আসছে, 200 আসছে। কিন্তু এক্ষেত্রে দেখো 200 আসে। এবার যখন আমি 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে আমি পরের বছর যেতে চাইবো, আমার সময় কি 1 বছর দেওয়া আছে না, 6 মাস দেওয়া আছে। তাই আমার এক্ষেত্রে কি, এই যে যে ফর্মুলা আমরা ব্যবহার করেছি এর সঙ্গে তাহলে কি গুণ করতে হবে, সময় গুণ করতে হবে। এই যে এখানে সময় গুণ করতে হবে, সময় কত, হাফ ইয়ার। 6 মাস তো আমি বলেছি, বারবার বলছি যে এখানে কিন্তু 6 মাস হিসাবে কিছু হবে না, তোমাকে বছরে কনভার্ট করতে হবে, হাফ ইয়ার গুণ করতে হবে। তাহলে একে আমি হাফ দিয়ে গুণ করলে নিশ্চয়ই 200-র অর্ধেক হয়, তাহলে এখানে 100 আসবে। কেন এটা করলাম, কেননা আমি এই যে আসল যেটা আছে আসলের উপরে আমি সুদ বের করছি। তাহলে আমি যদি 1 বছর পরে সুদ পাই, আমি যখন 2 বছরের মাঝে যেতে চাইবো বা 1-1.5 বছরের মাঝে যাবো, তখন আমাকে সুদ বের করতে হবে। সুদ তোমাকে প্রতি বছর বছর দিয়ে যেতে হবে না, সেটা 6 মাস অন্তর অন্তর সুদ দিতে হোক বা তোমার 1 বছর অন্তর অন্তর মানে সুদ দিতে হোক না কেন, তোমাকে তো সুদ দিতেই হবে। তাহলে
এক্ষেত্রে 100 কি করে আসলে বুঝলে? এক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করব, আমি হাফ গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ এখানে আমার পুরো 1 বছর হলে যাচ্ছি না, 6 মাস যাচ্ছি। তাহলে হাফ ইয়ারে গুণ করতে হবে, তাহলে 100 আসছে। এবার দেখো, আমি 1 বছরে চলে আসলাম। 1 বছর, যখন আমি 1 বছর থেকে আমি দ্বিতীয় বছর যেতে যাব, আমার তো সুদ যেটা পেলাম, আমি তো আসলের উপর ক্যালকুলেট সুদ বের করলাম। এইগুলো কি বের করলাম? আসলের উপর সুদ বের করলাম। কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপর সুদ। চক্রবৃদ্ধি সুদের মেন কনসেপ্টটা কোন জায়গায়? সুদের উপর সুদ আমরা কাজে লাগাবো, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা এই যে সুদটা পেলাম, তাহলে এর উপর আমি সুদ নিতে হবে এবার। তাহলে ইয়ারলি সুদ হচ্ছে, তাহলে 200 P/R%, তাহলে গুণ করলাম। কিন্তু সময়টা কি এখানে 1 বছর আসছে পুরোপুরি? না, 6 মাস আসছে, তাই হাফ দিয়ে গুণ করবো। তাহলে কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে। তাহলে আর কি কি সুদ বের করার আছে? না। তাহলে আমরা প্রথমে কি করলাম? সরল সুদ বের করলাম, অর্থাৎ নর্মালি যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের উপর সুদ বের করলাম। পরে সুদের উপর সুদ বের করলাম। কেন সুদ বের করলাম? কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা কি 1 বছর অন্তর অন্তর হয়ে গেল। এবার যদি আমি 6 মাস অন্তর অন্তর করি, 6 মাস অন্তর অন্তর আমি সুদ আমাকে যদি দেয়, তাহলে 0 থেকে এখানে 6 মাস, আবার 6 মাস থেকে 1 বছর, আবার 1 বছর থেকে 1.5 বছর। তাহলে এখানে আমরা কত দূর যাচ্ছি? হাফ ইয়ার করে যাচ্ছি না? কেন এটা ভাবছি? কেননা আমরা নর্মালি ফর্মুলাতে কি I = P/R%, 1 বছর কাউন্ট করি। যেহেতু এখানে হাফ ইয়ার আছে, তাই আমাকে হাফ দিয়ে গুণ করতে থাকতে হবে প্রতি ক্ষেত্রে। তাহলে আমি 0 বছর থেকে যখন 6 মাস যাব, তাহলে আমার আসল কত আছে? 5,000। তাহলে 4%, এটা। তাহলে হাফ কেন করে আমি এই যে বারবার বলছি, আমার এখানে যদি 1 বছর কমপ্লিট হতো, তাহলে আমি কিছু গুণ করতাম না। যেহেতু 1 বছর হয়নি, তাহলে যে বছর আছে মানে সময় আছে, সেই সময়টা আমি বছর হিসেবে কনভার্ট করে আমি এখানে তাহলে গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে? 200/100, মানে কাটাকাটি করলে এখানে 100 হবে। এক্ষেত্রে আমরা 200 পেয়েছি, তাহলে হাফ দিয়ে গুণ করছি মানে কি 100ই আসবে। তাহলে আমার যখন আমি 6 মাস থেকে 1 বছর যাব, নিশ্চয়ই এই অ্যামাউন্টটা তো পরিবর্তন হচ্ছে। তাহলে এই অ্যামাউন্টে যখন এখানে যাব, তখন আমি এখানেও আমার 100 টাকা দিতে হবে, মানে 100 টাকা আমি সুদ পাবো। আমি যখন 1.5 বছরের মাথায় যাবো, তখন আমার 100 টাকা সুদ পাবো। বুঝতে পারলে তো? আমরা যে 5,000 টাকার উপরে সুদ বের করছি, 6 মাস পর পরই তো সুদ বের করছি। তাহলে আমার আসলটা তো চেঞ্জ হয়নি। তাহলে আমার 6 মাস মানে পর পর সুদ পেতে গেলে আমার 1.5 বছর পর্যন্ত পর প্রতি 6 মাস পর পর 100 টাকা করে সুদ পাবো। এটা কিন্তু সরল সুদের কনসেপ্ট গেল। এবার আমরা জটিল সুদ কিভাবে আনবো? এই যে সুদগুলো পেয়েছি, এই সুদের উপর আমরা সুদ নেই। তাহলে 6 মাস পর যখন আমি 100 টাকা সুদ পেলাম, আমি যখন 1 বছরের মাথায় যাবো, তখন এই 100 টাকার উপর সুদ পাবো না আমি এবার। তাহলে এই 100 টাকা সুদ মানে কি? 100 এখানে 4%। আবার বলেছি আমি কি সময় গুণ করতে হবে, কেন এটা 1 বছর নয় তাই। তাহলে কাটাকাটি এখানে কত আসে? 2 আসছে। তাহলে এই 100 টাকা তো আমার পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যখন 1 বছর পরে গিয়ে, আমি যখন 1.5 বছর মাথায় যখন যাব, একইভাবে 100 টাকার উপর আমি সুদ দিতে হবে আবার আমাকে, মানে পাবো আমি সুদ। তাহলে এখানে 2 টাকা পেয়েছি, তাহলে এখানেও সেই 2 টাকাই পাবো আমি। বুঝে গেলে? একইভাবে এই 100 টাকা যখন আমি 1 বছর থেকে 1.5 বছর মাথায় যাব, এই 100 টাকার উপর আমার সুদ পাবো না আমি আবার? সেই তাহলে একই ক্যালকুলেট করে 2 বেরোবে। এবার দেখো, আমি যখন 1 বছর মাথায় চলে এলাম, 100-র উপরে সুদ পেয়ে গেলাম। এখানে যে অ্যামাউন্টটা ছিল, তারপর সেটা আমরা 100 টাকা সুদ পেয়েছি। এই অ্যামাউন্টের উপরে 100 টাকা এখানে সুদ পেয়েছি। এবার এই 100 টাকার উপর আমি সুদ পেলাম কি এই 1.5 বছরের মাথায় কি? তাহলে এখানে যে আমি 1 বছরের মাথায় 2 টাকা সুদ পেয়েছিলাম, এই 2 টাকার উপর আবার আমাকে তাহলে 2 ইন্টু কত আসছে? সে হাফ দিয়ে গুণ করতে হবে। দেখো, তোমাদের কিন্তু আক্ষরিকভাবে তোমাদের মনে হতে পারে যে এই মানে এটা মানে অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, এটা অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে। ওই প্রশ্ন মানে সুবিদেশের বইতে সমাধান দেওয়া আছে, ওটা হলো ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে অনেক জটিল হয়ে যায়। কিন্তু ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক সময় অনেক বড় বড় ক্যালকুলেশন আসবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। এক্ষেত্রে আমি বোঝাচ্ছি বলে কিন্তু এতটা সময় লাগছে, কিন্তু তুমি এটা 1 মিনিটও লাগবে না কিন্তু এই অঙ্কগুলো করতে, তোমার যদি প্রসেসটা জানা থাকে। তুমি কিন্তু খুব সহজ অঙ্কগুলো করে বেরিয়ে আসতে পারবে। তোমরা কোনো পদ্ধতিটাকে ফলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে। তাহলে এটা হলো, তাহলে এইটা কি 6 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেট করলে সেক্ষেত্রে সুদ এইটা আসছে। আর এটা হচ্ছে 1 বছর অন্তর অন্তর ক্যালকুলেট, সেইটা সুদ আসছে। তাহলে এক্ষেত্রে আমার কত আসছে? 200, 300, 304 আসছে। এক্ষেত্রে কত আসছে? 100 প্লাস 100, 300, এখানে 300, 306, 306.04 এটা আসছে। তাহলে পার্থক্য কত হবে? 2.04 না? তাহলে এটা হচ্ছে পার্থক্য। তাহলে অ্যান্সার কত হবে? এ হচ্ছে সঠিক অ্যান্সার।
তাহলে তোমাদের যে পদ্ধতিটা তোমাদের পছন্দ হবে তোমরা সেই পদ্ধতিকে অ্যাপ্লাই করে করতে পারো। আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করেও তোমরা করতে পারো। আমি কি চক্রবৃদ্ধি সুদ ওখানে যেমন ডাইরেক্ট ফর্মুলা একবারে বের করছে, একবারে 1.5 বছর বের করছে, আমি না, আমি 1 বছর হিসাবে ক্যালকুলেট করছি, 1 বছর হিসাবে বা 6 মাস অন্তর অন্তর ভাগ করে করে আমি অল্প অল্প করে বের করছি, তাহলে আমার কি ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ডাইরেক্ট ফর্মুলা করে করতে পারো। কিন্তু তোমাদের এখানে মেন সমস্যাটা কোথায় হবে, তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবে যে আমার 6 মাস হলে আমি এই ভেতরে সুদের হারের সঙ্গে কত গুণ করব আর সময়ের সঙ্গে কত গুণ করব, 4 মাস হলে সুদের হারের সঙ্গে কত গুণ করব, আমার তোমার হচ্ছে আহ সময়ের সঙ্গে কত গুণ করব। কিন্তু এক্ষেত্রে কিন্তু কনফিউশনের কোনো কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? কারণ আমি কিন্তু সবসময় বলছি কি, যে সরল সুদের ফর্মুলা ব্যবহার করব আমরা, সুদের উপর সুদ এই কনসেপ্টটাকে কাজে লেগে আমরা অঙ্কগুলো করবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে কমেন্ট বক্স অবশ্যই তোমরা জানাও তোমাদের কোন নিয়মটা তোমাদের বেশি পছন্দ হলো, যেটা বই দেওয়া আছে নাকি আমি তোমাদের যেটা করালাম। তাহলে তোমরা যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো।